পিনাকি ভট্টাচার্য ও সাংবাদিক ইলিয়াসকে নিয়ে বাংলাদেশে মোটামুটি তোলপাড় শুরু হয়েছে। বিএনপি ছাত্রদল আনুষ্ঠানিকভাবে পিনাকি এবং ইলিয়াসের বিরুদ্ধে কর্মসূচি পালন করা শুরু করেছে। তাদের বিরুদ্ধে কক্সবাজারে প্রোগ্রাম করেছে। এই প্রোগ্রাম করা বিএনপির মতো একটা বড় দল, ছাত্রদলের মতো একটা বড় দল, তাদের পক্ষ থেকে ব্যক্তি পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনকে টার্গেট করে কর্মসূচি পালন করা, এটা প্রমাণ করে যে ইলিয়াস পিনাকি তারা একটা ইনস্টিটিউশন, তাদের প্রভাব কত বড়, যে বিএনপিকে দৌড়ের উপর রাখে। বিএনপি তাদের সাথে তাদের ভিডিও কিংবা তাদের ফেসবুক পোস্টের জবাব কমেন্টে দিয়ে পারে না, মানে যেভাবে তারা খেলছে ওইভাবে পারছে না। এখন তারা রাজপথে নামছে। এখন রাজপথে কখন নামে? যখন অন্য ওয়েগুলো ফেল করে। সাপোজ প্রফেসর ইউনূসের কাছে আপনি ডিসেম্বর নির্বাচন চান, আপনি তো বলেছেন তার কাছে যে স্যার ডিসেম্বর নির্বাচন দেন, এই হওয়া উচিত। এখন যদি কোনোভাবেই স্বাভাবিকভাবে আলাপ আলোচনার মাধ্যমে সম্ভব না হয়, তখন আপনি কি বলবেন? যে রাজপথ থেকে আমি এটা আদায় করব, বাধ্য করব। পিনাকি ভট্টাচার্য ও ইলিয়াস হোসেনের বিরুদ্ধে বিএনপি রাজপথে নেমেছে কর্মসূচি নিয়ে। এর অর্থ হচ্ছে অন্য সবভাবে পিনাকি ইলিয়াসের কাছে বিএনপি পরাজিত হয়েছে, এজন্য এখন রাজপথে নামছে। দর্শক, এই যে বিএনপির রাজপথে নামা, এটা মূলত পিনাকি ইলিয়াসকে আরো বেশি প্রাসঙ্গিক করবে, জনগণের কাছে নিয়ে যাবে। কারণ বিএনপি যা করবে মানুষ তার উল্টোটা সঠিক মনে করবে। দর্শক, পিনাকি ভট্টাচার্য একা বিএনপিকে খেয়ে দিচ্ছেন। আমি একটা কথা বারবার বলি, আমরা বিএনপি বিরোধিতা করি বিএনপির চাঁদাবাজির জন্য, কিন্তু জিয়াউর রহমান সহ একেবারে সেই মুঘল আমলের ইতিহাসের সাথে কানেক্ট করে বিএনপিকে যেভাবে পিনাকি ধরেছেন, এই বিএনপির কোনো ন্যারেটিভই থাকে না। পাল্টা কোনো বয়ান বিএনপি কিন্তু ক্রিয়েট করতে পারেনি যে না পিনাকি এই বক্তব্য দিয়েছেন, এটা খণ্ডন করে এই বয়ান তৈরি করেছেন। ফাহাম আব্দুল সালাম একটু চেষ্টা করেন পিনাকির অল্টারনেটিভ হাইপোথিসিস দিতে, কিন্তু মজার বিষয় হচ্ছে ফাহাম আব্দুল সালামের বক্তব্য তার মানুষের কাছে যায় না। দুই চারজন এলিট পরে, সাধারণ মানুষ তার বক্তব্য শুনে চিনে, তাকে চেনে না। কিন্তু পিনাকিকে চিনে না এমন কোনো লোক নাই। আর পিনাকির বক্তব্য মানুষ বিশ্বাস করে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো এই জায়গাটা থেকে বাংলাদেশে এখন একটা বড় খেলা চলছে, বিএনপি ভার্সাস পিনাকি। এখন বিএনপির সাথে লড়তে বড় কিছু দরকার হয় না, এক পিনাকি লড়তে পারেন। এক পিনাকি বিএনপিকে একদম দৌড়ের উপর রাখতে পারেন। আমরা দেখছি অস্থির বিএনপি। এক পিনাকি সালাউদ্দিনের রাজনীতি খেয়ে দিচ্ছেন, বরকতুল্লাহ বুলুকে জয় বাংলা করে দিচ্ছেন, মির্জা আব্বাসকে জয় বাংলা করে দিয়েছেন, মানে একে একে ধরেন। এখন এই জায়গাটা থেকে অস্থির হয়ে রাজপথে নামা। তো দর্শক, বিএনপির কাছে কেউ ভালো না, পিনাকি ভালো না, ইলিয়াস ভালো না, মিজানুর রহমান আজহারি ভালো না, সবাই খারাপ। তাহলে ভালোটাকে কনক সরোয়ার ভালো না, ভালো হচ্ছে আমরা আর মামুরা। এই হচ্ছে বিএনপির অবস্থা। দর্শক, একটা বিষয় যে এখন পিনাকি ইলিয়াস এদেরকে নানান ট্যাগ দেওয়া হবে যে এরা জামাত, এরা শিবির, এরা জামাত শিবির টাকা খায়। আসলে তারা কেউ জামাত শিবির নয়, বরং তারা সুযোগ পেলে জামাত শিবিরকে একদম টুটি চেপে ধরে। এই জন্য তাদের প্রতি শ্রদ্ধা আমার আরো বেড়ে যায়, কারণ তারা হকের পক্ষে কথা বলে, কারো দালালি করে না। যেমন আপনারা দেখেছেন যে সেই সন্তোষ শর্মা জামাতের প্রোগ্রামে দাওয়াত পেয়েছিল, তারপরে ইলিয়াস জামাতকে কিভাবে গালাগালি করেছিল। মিনিমাম জামাতের সাথে কোনো সাংগঠনিক অ্যাফিলিয়েশন থাকলে বা পলিটিক্যাল সমর্থন থাকলে ওইভাবে জামাতকে গালাগালি করতো না। এর মানে ইলিয়াসের মানহাজ হচ্ছে যেই তাদের এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে যাবে কিংবা তাদের দৃষ্টিতে ভারতের দালাল হবে, তাকে যা ইচ্ছা তা বলবে, কোনো ছাড় দিবে না। তো জামাতের ক্ষেত্রে এরকম মনে হয়েছে, ধরেছে। জামাতের আমির সম্পর্কেও বিভিন্ন আপত্তিকর কথা বলেছে, কোনো ছাড় দেয়নি। এবং পিনাকি ভট্টাচার্য সুযোগ পেলেই জামাতকে শিবিরকে ধরেন। কিন্তু বাস্তবতা হচ্ছে পিনাকি বিএনপিকে তো ধরেছেন একদম। পিনাকির এখন সিরিজ ভিডিওই হচ্ছে মূলত বিএনপিকে জয় বাংলা করে দেওয়ার উদ্দেশ্যে। বিএনপিকে না খেয়ে পিনাকি যাকে ধরেন তাকে শেষ করে দেন। ওই পররাষ্ট্র সচিব জসিমকে যেরকম একদম খেয়ে তারপরে শান্ত হয়েছেন, আমার মনে হয় যে বিএনপিকেও একদম জয় বাংলা করে দিয়ে তারপরে পিনাকি রেস্ট নেবেন। তার আগে পিনাকির রেস্ট নাই, তার আগে ওই বিএনপি বিষয়ে তার অ্যাসাইনমেন্ট চলবে, ভিডিও চলবে। আবার এনসিপিকেও মাঝে মাঝে ধরেন।
তাহলে বাংলাদেশে বিএনপি কে যদি ধরা হয়, বিএনপির বিরুদ্ধে যদি আপনি বলেন, আবার এনসিপির বিরুদ্ধে যদি বলেন, তাহলে বাকিটাকে যদি জামাত শিবির, মানে বাস্তবতাটা হচ্ছে এরকম যে পিনাকি ইলিয়াসের জামাত শিবির করতে হয় না, কিন্তু পরিস্থিতি তাদেরকে জামাত শিবির বানিয়ে দেয়। কারণ হক কথা বললে জামাত শিবিরের পক্ষে চলে যায়। বাংলাদেশে কিছু সিমটম আছে, আপনাদেরকে বলি। কোনো ডিসি, কোনো এসপি, কোনো এসআই, কোনো ওসি অথবা কোনো ভিসি, তারা যদি দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, সত্য কথা বলে, ঘুষ না খায়, তাহলেই তাকে জামাত শিবির বলে মানুষ। মানে সত্যের পক্ষে থাকলে তাকে জামাত শিবির ট্যাগ দেওয়া হয়। এটা বাংলাদেশের একটা কালচার। এভাবে হাসিনাও তো জামাত ট্যাগ দিয়েছে পিনাকিকে, কারণ পিনাকি নাকি জামাত নেতার মেয়ে বিয়ে করেছেন, যদিও অদ্ভুত। এভাবে পরিস্থিতি, তাদের যে সততা, তাদের যে ভারতের আধিপত্যবাদ বিরোধিতা, এই জায়গাগুলো তাদেরকে জামাত শিবিরের পক্ষে নিয়ে যাচ্ছে, কিন্তু আসলে তারা জামাত শিবির নয়। বিএনপির বিরোধিতা করলে একটা লেভেল পর্যন্ত এনসিপি বলা যেতে পারে, কিন্তু পিনাকির একটা ফেসবুক পোস্ট আমি বিশ্লেষণ করছি। তিনি লিখেছেন, অবহেলায় অতিক্রান্ত 10 মাস, মানে 10 মাস পার হয়েছে। সময় কারোর জন্য থেমে থাকে না, আর ইতিহাসের নির্মাতা হন তারা যারা সময়কে অতিক্রম করে সম্মুখে পদক্ষেপ নিতে পারেন। উপদেষ্টা পদ না দল, কোনটি প্রাধান্য পাবে? গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের মধ্যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন, তাদের যে সকল দায়িত্বে থাকা নিয়ে প্রশ্ন তুলছে, সে সকল দায়িত্বে থাকা নিয়ে প্রশ্ন তুলছে বিএনপি। উদ্ভুত পরিস্থিতিতে আপনাদের কাছে জানতে চাই, গত 8 আগস্ট সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্ত কি তাদের সঠিক ছিল? এখনো তাদের সরকারে থাকা কি রাজনৈতিক বিবেচনা সঠিক হচ্ছে? সরকারি দায়িত্ব পালন না দল গঠন, এর মধ্যে কোনটি তাদের সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত? এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। বা এই প্রশ্নের অর্থ হচ্ছে যে এই ছাত্র নেতারা এই ছবি দিয়েছেন 3 জন, পিনাকি, নাহিদ, আসিফ, মাহফুজ। এরা এনসিপিও করছেন, এরা সরকারও চালাচ্ছেন, মানে এদের সমালোচনা করছেন, এবং এরা ব্যর্থ, এরা সঠিকভাবে কাজ করতে পারেনি। আর এরা সরকারের থেকে দল চালাচ্ছে, এই প্রশ্নও কিন্তু এখানে খোঁচা দেওয়া হয়েছে পিনাকির পক্ষ থেকে। এক কথা, এনসিপি বা ছাত্র উপদেষ্টা এদেরকেও সমালোচনা করলেন, বা এদেরকেও এক প্রকার স্ট্রং ক্রিটিক করলেন, মানে এদের পক্ষে না, এদেরকে ব্যর্থ মনে করেন। আবার বিএনপির বিরুদ্ধে তো আছেই। তাহলে বাকি থাকে কি? জামাত শিবির। এভাবেই পিনাকিকে পরিস্থিতি জামাত শিবিরের দিকে নিয়ে যাচ্ছে। জামাত শিবিরের যে দায়িত্বশীল ভূমিকা, এগুলো নিয়ে কিন্তু বড় ধরনের কোনো ক্রিটিক পিনাকি ভট্টাচার্যদের নেই। এজন্য ইলিয়াস যখন সেই সন্তোষ শর্মা ইস্যুতে জামাতের বিরোধিতা করেছিল, আমি তখন বারবার বলেছিলাম, বলতে দিন তাকে, গালাগালি করুক, দিন শেষে ইলিয়াস পিনাকিকে জামাতেরই কাজে লাগবে। জামাতকে তখন যখন সবাই মিলে ধরবে, তখন কেউ জবাব দিতে পারবে না, পিনাকি ইলিয়াসকে লাগবে। লাগছে এখন, নানান সময় নানান ভাবে জামাতকে ডিফেন্ড করছে তারা। এটা পরিস্থিতির কারণে করছে। এ কারণে অনেকের কাছে মনে হচ্ছে তারা জামাত, আসলে তারা জামাত না, পরিস্থিতি তাদেরকে জামাতের পক্ষে নিয়ে এসেছে। জামাত ইসলামী এখন ক্ষমতার দ্বার প্রান্তে, একথা বলেছেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান। এই কথা কতটুকু সঠিক, এটা বুঝতে হলে রফিকুল ইসলাম খানকে আগে অ্যানালাইসিস করতে হবে। দেখেন, একটা বিষয় যে ক্ষমতা আসার জন্য যে ধরনের জনপ্রিয়তা দরকার, সে ধরনের জনপ্রিয়তা জামাত ইসলামীর এখন আছে। অতএব প্রাথমিকভাবে এই কথা ঠিক যে জামাত ক্ষমতার দ্বার প্রান্তে। এখন রফিকুল ইসলাম খানের কাছে এটা স্পেশালি মনে হওয়ার কারণ আছে। তারা জিতবেন, রফিকুল ইসলাম খান এমপি হবেন, এটা আমি জানি, এটা আপনি নিশ্চিত লিখে রাখতে পারেন। রফিকুল ইসলাম খান ইজ গোয়িং টু বি এমপি। বগুড়ার নূর মোহাম্মদ আবু তাহের, তারা এমপি হবেন। সারা বাংলাদেশেই সংখ্যাগরিষ্ঠ আসনে জিতে সরকার গঠন করা জামাতের পক্ষে সম্ভব, সেই জনপ্রিয়তা আছে। বিশেষ করে জামাত চরমনায় জোট গঠন করলে এটা অনিবার্য। কিন্তু সমস্যা হচ্ছে এই জনপ্রিয়তা ধরে রাখার মতো ক্যাপাসিটি অধিকাংশ জামাতের প্রার্থীদের নেই। এরা অযোগ্য, বেশিরভাগই এরা রাজনীতি করে না। আমি মাঝে মাঝে বলি যে জামাত নেতাদের একটা অংশ নন পলিটিক্যাল, তারা সাংগঠনিক, সংগঠন করে। কিন্তু এখন দেখি একটা অংশ আছে সংগঠনও করে না, এরা করে সিন্ডিকেট। সংগঠন করবে ঠিক মতো তা নয়, সংগঠনের ভিতরে সিন্ডিকেট করে, জনগণের সাথে মিশে না,
প্রচুর জনপ্রিয়তা জামাতের, কিন্তু সেই জনগণকে কন্টেইন করতে পারে না, সেই জনগণকে মোবিলাইজ করতে পারে না, তাদের কাছে যায় না। এখন হাওয়ার উপর আপনি ভোট পাবেন এটা মনে করলে কোনো কারণে, আপনি সৎ, ঠিক আছে, আপনার যোগ্যতার ঘাটতি থাকলেও এই যোগ্যতাটা দরকার নেই, আপনি সৎ, এটা ঠিক আছে। কিন্তু রাজনীতি বলতে যা বোঝায়, নির্বাচনে জিতে আসতে হলে পাওয়ার পলিটিক্স করতে হবে, আপনার ভোটারদের প্রোটেক্ট করার মতো ক্যাপাসিটি আপনার থাকতে হবে, তাদের কাছে যেতে হবে, এই কাজটা অধিকাংশ জায়গায় জামাতের লোকজন পারছেই না। এই যে এমপি প্রার্থী দিয়ে রেখেছে, এমপি প্রার্থীর মর্যাদা কি এটাই সে বোঝে না। নমিনেশন পেয়েছে, সে জামাত করে 30-40 বছর যাবত, কিন্তু সে বোঝে না, পারে না কি করতে হবে, নির্বাচনে জিততে হলে কি করতে হবে কোনো ধারণাই নেই তার। সে বলে যে তার কোনো ফেসবুক অ্যাকাউন্টই নেই, জামাতের এমপি ক্যান্ডিডেট বলে ফেসবুক আমি চালাই না, বলে আমি তো ছবি তুলি না। অথচ ফেসবুক, সোশ্যাল মিডিয়া এগুলোই হবে আগামী নির্বাচনের মূল নির্ধারক, এগুলোর মাধ্যমেই ভোটারদের সাইকোলজি সেট আপ হবে, অথচ সেগুলো জানে না। এর মানে জামাতের জনপ্রিয়তা আছে, এই জনপ্রিয়তাটা ভোটের মাঠে যে কাজে লাগানো অথবা এগুলো যে সিলে আনা, এই পর্যন্ত আনার সক্ষমতা নাই, যোগ্য প্রার্থী, যোগ্য নেতা নেই, প্রচুর অযোগ্যতা, পলিটিক্যালি অযোগ্যতা। ভালো লোক ঠিক আছে, কিন্তু পাওয়ার পলিটিক্সে, গণতান্ত্রিক রাজনীতিতে দে আর আনফিট, অধিকাংশ প্রার্থীর এই অবস্থা। এখন রফিকুল ইসলাম খানের কাছে কেন মনে হয়েছে যে ক্ষমতার দ্বার প্রান্তে? রফিকুল ইসলাম খান এমপি হবেন, তিনি পাওয়ার পলিটিক্স করেন, তিনি জনগণের কাছে যান। জামাতের অভ্যন্তরে রফিকুল ইসলাম খানকে নিয়ে নানান কথাবার্তা রয়েছে, যাই থাকুক না কেন, জামাতের হাতে গোনা 5-10 জন নেতা যারা পাওয়ার পলিটিক্স করেন নিজ এলাকায়, তাদের মধ্যে রফিকুল ইসলাম খান একজন। রফিকুল ইসলাম খানকে হিসাব করে চলতে হয় সবাইকে, তাকে ভয় পেতে হয়, সন্ত্রাসীরা ভয় পায় তাকে, এবং তিনি ছেড়ে দেওয়ার পাত্র নয়, তিনি শোডাউন দেন। তার এলাকায় প্রভাব আছে, আপনার প্রভাব না থাকলে ভোটাররা আপনার উপর আস্থা রাখবে কেন? যেমন একজন বাজার কমিটির সভাপতি, সে জামাতকে ভোট দিবে, কেন দিবে? যে জামাতকে ভোট দিলে জামাত আপনাকে রক্ষা করবে, অন্য কোনো দল আপনার কাছ থেকে চাঁদা খেতে পারবে না, চাঁদা চাইতে আসলে জামাত সেটা প্রতিহত করতে পারবে। মানে আপনার প্রোটেক্ট করার মতো কোয়ালিটি থাকতে হবে, বিপদে দৌড়ে আসবে, আপনার পক্ষে থানায় যে প্রয়োজনে ওসিকে ধমক দিবে, যেটাই রফিকুল ইসলাম খান করতে পারেন বা করেন, নূর মোহাম্মদ আবু তাহের যেটা করতে পারেন বা করেন। অধিকাংশ প্রার্থী এগুলো জানেই না, বোঝেই না। এবং আমি দেখলাম, অবজার্ভ করে, যে ঈদ কেন্দ্রিক যে তৎপরতা, রফিকুল ইসলাম খান, শফিকুল ইসলাম মাসুদ, যদিও শফিকুল ইসলাম মাসুদের জনপ্রিয়তা এলাকায় কম, কিন্তু রফিকুল ইসলাম খান কিংবা নূর মোহাম্মদ আবু তাহের, এরা ঈদকে, ঈদুল আজহাকে ঠিকভাবে ব্যবহার করেছেন, জনগণের কাছে গেছেন, জনগণকে মোবিলাইজ করেছেন, এলাকায় সারা জাগিয়েছেন। দ্যার ইজ এ লিডার নেম রফিকুল ইসলাম খান, তাকে হিসাব করে চলতে হয়, তার লোকজন আছে সব জায়গায়, শোডাউন দেন। আর জামাতের অনেক প্রার্থীকে দেখেছি, তারা জনগণকে সাথে নিয়ে শোডাউন বা জনগণের কাছে যাওয়া তো দূরের কথা, জামাতের লোকজনকে কাছে নিয়ে চলতে রাজি না। তারা করবে সিন্ডিকেট, যে তার সিন্ডিকেটের বলয় যারা আছে তাদের নিয়ে ঘরোয়া প্রোগ্রাম করে, কিছু সিন্ডিকেটের লোকজনকে দাওয়াত দেয়, তাদের নিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করে, মানুষের কাছে যায় না এরা। অথচ তার এলাকায় কিন্তু তার ব্যক্তি জনপ্রিয়তা না থাকলেও জামাত ইসলামীকে ওভারঅল যে মানুষ পছন্দ করা শুরু করেছে, এই জায়গাটা আছে। কিন্তু তিনি এটা কন্টেইন করতে পারেন না, সংগঠন ঠিক মতো করেন না। সংগঠনের যারা এক সময় 2013 সালে বা সাবেক শিবির যারা চাকরি করে, যারা এলাকায় এসেছে, তাদেরকে চেনেন না, ডাকেন না, তাদের কাছে যান না, তাদেরকে একত্র করে তাদের সেই দুঃসময়ের শিবির নেতাদের যে কাজে লাগাবে ভোটের রাজনীতিতে, জনগণকে কন্টেইন করতে, এরকম কোনো কাজই করেন না। ওই সাহেব তার নিজস্ব সিন্ডিকেটের মধ্যে যারা আছে তাদেরকে ডাকে, মানে সংগঠনের মধ্যে সংগঠন করে। এমপি তো দূরের কথা, আপনি ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা রাখেন না, পারবেন না। আপনি ওই সিস্টেম কাউকে তেল টাল মেরে সর্বোচ্চ থানা আমির, জেলা সেক্রেটারি এগুলো হতে পারবেন, জেলা আমির, কিন্তু আপনি ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবেন না। জামাতের এই সংকটটা নিয়ে কাজ করতে হবে।
জামাত যে নমিনেশন দিয়েছে তার মধ্যে সর্বোচ্চ 5% নমিনেশন ঠিক আছে, আর 95% নমিনেশন এমপি, তিনি যোগ্যতা রাখেন না মেম্বার হওয়ারও। হ্যাঁ, হতে পারে তিনি জেলা আমির, জেলা সেক্রেটারি, অথচ তিনি মেম্বার হওয়ারও যোগ্যতা রাখেন না, কোনো কোয়ালিটি নেই, কোয়ালিটি লেস, ক্লাসলেস, পলিটিক্যাল পার্সপেক্টিভে একদম অযোগ্য। হ্যাঁ ঠিক আছে, সংগঠনের আমির সেক্রেটারি হিসেবে হয়তো বা ঠিক আছে, কিন্তু এমপি ক্যান্ডিডেট হিসেবে নয়। এজন্য জামাতের 95% নমিনেশন পুনর্বিবেচনা না করলে বাস খাবে। যখন জামাত চরমনাই ইসলামপন্থীদের বৃহত্তর জোট হবে, তখন আবার নতুন ভাবে সাবেক সেনা অফিসার বা যারা ডিফেন্স পার্সোনেল ছিল, ব্রিগেডিয়ার জেনারেল, সাবেক লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল বা বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা যারা এখন রিটায়ার্ড, যারা জামাত করে, যারা রাজনীতি বুঝে বা করতে পারবে, যাদের টাকা পয়সা আছে, এটাও একটা রিয়ালিটি, যাদের মন মানসিকতা উন্নত, যারা পলিটিক্স বোঝে, যেমন যারা তুলনামূলক ইয়াং, যারা গতিশীল, যারা জনপ্রিয়, যাদের ফেসবুক, যারা মানুষের সাথে মিশতে পারে, যারা সিন্ডিকেটের ঊর্ধ্বে উঠে চিন্তা করতে পারে, এদেরকে নমিনেশন দিতে হবে। এটা করতে পারলে রফিকুল ইসলাম খানরা যে পলিটিক্স করেন, নূর মোহাম্মদ আবু তাহেররা যে পলিটিক্স করেন, বা তাদের যে যোগ্যতা, ওই টাইপের লোক যদি সব জায়গায় নমিনেশন দেওয়া যায়, জামাত ক্ষমতার দ্বারপ্রান্তে, এটা ঠিক আছে। জনপ্রিয়তার দিক থেকে জামাত ক্ষমতার দ্বারপ্রান্তে, এটাও ঠিক আছে। কিন্তু ওই যে অযোগ্য নেতৃত্বের কারণে এটা ধরে রাখতে পারবে না। আমি বুঝে শুনে একদম অ্যানালাইসিস করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি। অতএব রফিকুল ইসলাম খানের বক্তব্য সঠিক, কিন্তু জামাতকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে 95% জায়গায় নমিনেশন দেওয়ার ক্ষেত্রে, নইলে এই তুমুল জনপ্রিয়তা নিয়েও তারা ভূমিধস পরাজয়ের সম্মুখীন হবে।